Welcome to PRC Foundation. How are you? তো গাইস আজকে আমরা এ টেল অফ টু সিটিজ এই উপন্যাসটার একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব আর সেই প্রশ্নটা হচ্ছে ডিসকাস দ্য থিম অফ সেলফলেস লাভ। এই সেলফলেস লাভ এই থিমটা বর্ণনা করতে হবে, ঠিক আছে, বা ব্যাখ্যা করতে হবে, আলোচনা করতে হবে। তো আলোচনা শুরু করার পূর্বে আমি তোমাদেরকে দুইটা ব্রিফ কোশ্চেন দিয়ে আলোচনা শুরু করতে চাই। আচ্ছা বলো তো তোমরা যে চার্লস ডার্নেকে প্যারিসে যে জেলখানাতে আটকে রাখা হয়েছিল সেই জেলখানাটার নাম কি? থ্যাংক ইউ, আশা করি সবাই পেরেছো। এই জেলখানাটার নাম হচ্ছে ল ফোর্স প্রিজন। এই জেলখানাটার নাম কি? ল ফোর্স প্রিজন। দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে গাইস, বলো তো ডক্টর ম্যানেট বাস্তিলে থাকাকালীন সময়ে কখন তিনি একটা চিঠি লিখে চিমনির মধ্যে লুকিয়ে রেখেছিলেন? হ্যাঁ, সবাই পেরেছো, 1764 সালে। তো গাইস, সেলফলেস লাভ এই থিমটাকে আমরা যদি দেখাতে চাই তাহলে কি করতে হবে আমাদের? এই সেলফলেস লাভ এই থিমটাকে দেখাতে চাইলে আমাদেরকে দুইটা ক্যারেক্টারের বর্ণনা দিয়ে দিলেই তোমরা কিন্তু সুন্দরভাবে এই থিম অফ সেলফলেস লাভ এই জিনিসটাকে উপস্থাপন করতে পারবে। আর এই দুইটা ক্যারেক্টার হচ্ছে ডক্টর আলেকজান্ডার ম্যানেট, এ হচ্ছে সেলফলেস লাভের একটা সিম্বল, এবং সিডনি কার্টেল, এই দুইটা চরিত্র হচ্ছে সেলফলেস লাভের সিম্বল। আর এই দুইটা চরিত্রের মাঝখানে 3 নম্বর যে ব্যক্তির নাম আসবে সে হচ্ছে চার্লস ডার্নে, যিনি হচ্ছেন হিরো। তো গাইস, তোমরা যদি এরকম ভাবে বর্ণনাটা শুরু করো যে কিভাবে যে প্রথমে তুমি এইভাবে যদি শুরু করো যে এ টেল অফ টু সিটিজ এই উপন্যাসটাতে চার্লস ডিকেন সেলফলেস লাভটা দুইটা ক্যারেক্টারের মাধ্যমে দেখিয়েছেন। একটা হচ্ছে লুসি অর্থাৎ হিরোইনের পিতার ক্যারেক্টারের মাধ্যমে, এবং আরেকটা হচ্ছে এই নভেলের তুমি নায়ক বলো না একেই প্রকৃত নায়ক বলো বা সাইড নায়ক বলো, যেটাই বলো, তার মাধ্যমে দেখিয়েছেন। তাহলে তার পিতার মাধ্যমে কিভাবে দেখালেন? তো লুসি যখন খুব ছোট ছিল তখন 1757 সালে ডক্টর ম্যানেটকে অন্যায়ভাবে অবিচারভাবে বাস্তিল দুর্গে আটকে রাখা হয়েছিল দীর্ঘ 18 বছর। আর এই নভেলটা শুরু হয়েছে 1775 সালে। এই 18 বছর জেল খাটার পরে তিনি মুক্তি পেয়েছেন, আর মুক্তি পেয়ে একটা ওয়াইন শপে আছে সেন্ট অ্যান্টোয়ান এই জায়গার, যেটা প্যারিস থেকে সামান্য একটু দূরে, যেটাকে সাবার্ব বলা হয়। এই জায়গার একটা ওয়াইন শপে আছেন। সেই ওয়াইন শপের মালিক হচ্ছে তার ফর্মার সার্ভেন্ট, আর তার নাম হচ্ছে মিস্টার ডিফার্জ। মিস্টার ডিফার্জ এটা হচ্ছে মালিক। তো এরা কি করেছে, এই ডিফার্গি ফ্যামিলি ডক্টর ম্যানেটকে একটা ঘরের মধ্যে তালা দিয়ে বন্দি করে রেখেছে। এর কারণ হচ্ছে ডক্টর ম্যানেট পাগল হয়ে গিয়েছে। কি হয়ে গেছে? পাগল হয়ে গিয়েছে। এবং বাস্তিলে থাকাকালীন সময়ে তিনি জুতা তৈরি করার কাজ শিখেছিলেন। তো যখন লুসি তার পিতাকে নিতে আসে তখন দেখে যে ডক্টর সাহেব কি করছে, জুতা তৈরি করছে, এবং ডক্টর সাহেবের প্রথম স্পিচ যেটা এই নভেলটার গাইজ, সেই স্পিচটা কিন্তু 105 নট টাওয়ার, এই স্পিচটা। তো লুসি যাই হোক অনেক কথা বলার পরে তার পিতার স্মৃতিশক্তি একটু ফিরিয়ে নিয়ে আসে এবং তাকে প্যারিস থেকে লন্ডনে নিয়ে চলে যায়। তো এই পর্যন্ত তো সমস্যা নেই। এই ঘটনার পরে কি হলো, লুসির প্রেম হলো। কার সাথে লুসির প্রেম হলো? লুসির প্রেম হলো চার্লস ডার্নে নামে একজন ব্যক্তির সাথে, যাকে আমরা হিরো বলবো অবশ্যই। তো প্রেম হওয়ার পরে চার্লস ডার্নের সাথে লুসির বিয়ের পারমিশন কিন্তু ডক্টর সাহেব দিয়ে দিল। তো দিয়ে দেওয়ার পরে এই যে যেদিন বিয়ে হবে, বিয়ের দিন সকালবেলায় চার্লস ডার্নে এসে ডক্টর সাহেবকে কি বলছে যে সে কিন্তু একজন মনসিনিয়ার বা মার্কোয়েস, একজন ফ্রান্সের রয়্যাল ফ্যামিলির ছেলে। তখন ডক্টর সাহেব তার দিমাগটা ফেটে যাচ্ছিল যে যে মার্কোয়েসের কারণে, যে মনসিনিয়ারের কারণে আমার মতো একজন ইনোসেন্ট পার্সনকে দীর্ঘ 18টা বছর জেলখানায়, বাস্তিল দুর্গের কয়েদখানায় কুঠরির মধ্যে থাকতে হয়েছে, সেই ছেলেকেই আবার আমার মেয়ের সাথে আমি বিয়ে দিব। মানে এই বিষয়টা নিয়ে ডাক্তার সাহেবের মাথা খারাপ হয়ে যাচ্ছিল, ঠিক আছে। তো ডাক্তার সাহেব কিন্তু তারপরে দেখলো তার মেয়ের দিকে তাকিয়ে যে আমার মেয়ে আসলে, আমি যদি চার্লস ডার্নের সাথে আমার মেয়ে লুসির বিয়ে না দিই তাহলে লুসি কতটা কষ্ট পাবে। ডার্নের দিকটা তো আমি ভেবে প্রতিশোধ নিতে পারবো, কিন্তু আসলে লুসি কতটা কষ্ট পাবে। তো এই বিষয়টা কিন্তু ডাক্তার সাহেব কি করলো, মনের মধ্যে চেপে রেখে দিল। এবং এই পরিচয়টা
ডার্নেলের পরিচয়টা ডাক্তার সাহেব কিন্তু কাউকেই জানালো না, একদিন প্রকাশ পেল, ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। তো এই যে এইভাবে একটা তার মেয়েকে ডাক্তার সাহেব যে বিয়ে দিল, এই যে একটা শত্রু যার কারণে তাকে দীর্ঘ 18টা বছর লস করতে হয়েছে, সেই ব্যক্তি মানে তার জীবনটাই ডিস্ট্রয়েড হয়ে গেছে, পাগল হতে হয়েছে, সেই সেই বংশের ছেলের সাথেই তার মেয়েকে বিয়ে দিতে হচ্ছে। যদি এই ঘটনাটা বেসিক্যালি এই ডাক্তার সাহেব যদি লুসিকে জানাতো না, তাহলে কখনোই কিন্তু লুসির জার্নিকে আর বিয়েই করতো না। কারণ লুসি ছোটবেলা থেকে কি জানতো, যে তার বাবা মা মারা গেছে, আর বাবাকে ফিরে পাওয়ার পরে এরকম এই ফ্যামিলিকে বিয়ে করার তো তার কোনো প্রশ্নই উঠতো না। কিন্তু ডাক্তার সাহেব নিজের দিকটা না ভেবে, সেলফলেস লাভ বলতে আমরা কি বুঝি, যে অন্যের মানে অন্যের প্রতি ভালোবাসাকে উৎসর্গ করা, তার মেয়ের সুখের দিকে তাকিয়ে ডার্নের সাথে কিন্তু লুসির বিয়ে দিল। তাহলে এইটা এই ক্যারেক্টারের মাধ্যমে, ফাদার ক্যারেক্টারের মাধ্যমে সেলফলেস লাভ দেখিয়েছে, এবার লাভার ক্যারেক্টারের মাধ্যমে সেলফলেস লাভ দেখিয়েছে। তো লাভার ক্যারেক্টার হচ্ছে সিডনি কার্ডল। সিডনি কার্ডল প্রফেশনালি ইনি একজন ব্যারিস্টার, ইনি একজন লয়ার, বাট অ্যালকোহলিক পারসন, ঠিক আছে। তো ইউ নো হোয়াট, অ্যাট দ্য সেম টাইম এই নভেলের যে নায়িকা লুসি ম্যানেট, তার প্রেমে পড়ে তিনজন ব্যক্তি, সিডনি কার্টন, চার্লস ডার্নে অ্যান্ড মিস্টার স্ট্রাইভার। তো লুসি কি করে, চার্লস ডার্নেকে ফেভার করে, ঠিক আছে। তো তার সাথে বিয়ে করে, পরবর্তীতে মিস্টার স্ট্রাইভার একটা সম্পদশালী উইডোকে বিয়ে করে এবং সে সেটেল হয়ে যায়। কিন্তু সিডনি কার্টন কিন্তু বিয়ে শাদী করে না, তার সেটেলমেন্ট কিন্তু লাইফে আসে না। তো গাইস, এইভাবে দীর্ঘ 10-12 বছর লুসি এবং ডার্নে এরা দুইজন সংসার করলো। তাদের একটা পুত্র সন্তান হলো, সেটা শৈশবে মারা গেল, ছোটবেলাতে একটা কন্যা সন্তান হলো যার নাম হচ্ছে লিটল লুসি, এর বয়স এখন 6 বছর। তো এতদিন কিন্তু কেটে গেল। তাহলে এতদিন কেটে যাওয়ার পরে তারপরে কি হলো গাইস, যে চার্লস ডার্নে তারপরে কি 1792 সালে গ্যাবল নামে তাদের একজন সার্ভেন্ট, তাকে সাহায্য করার জন্য, তাকে রেভলিউশনারিস্টদের হাত থেকে মুক্ত করার জন্য সে কিন্তু প্যারিসে যায় এবং সেখানে গিয়ে সে কিন্তু এই প্রান্তীয় কারক যারা আছে রেভলিউশনারিস্ট, তাদের হাতে বন্দী হয়ে পড়ে এবং ডক্টর ম্যানেট অনেক চেষ্টার পরে চার্লস ডার্নেকে একবার ছড়াতে পারে। তিনি কিন্তু ছোট হয়েছেন জনগণের কাছে, তারপরেও তার মেয়ের ভালোবাসা এখানে আবার প্রমাণ করছে যে আমার মেয়ের জীবনটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তাকে একবার বাঁচিয়েছেন। কিন্তু পরবর্তীতে আবার ডিফার্গি ফ্যামিলি চক্রান্ত করে চার্লস ডার্নেকে ডক্টর ম্যানেটেরই লিখা চিঠির মাধ্যমে চার্লস ডার্নেকে গলত ইস্তেমাল করে ফাঁসায়। দিস ইজ হোয়াট ইজ সে, মানে চার্লস ডিকেন্সের যে ক্রিয়েটিভ জিনিয়াসটা দেখো, যে কিভাবে অ্যাঙ্গেলটাকে তুলে নিয়ে এসে তিনি দেখাচ্ছেন যে ডক্টর সাহেব যে ভোগান্তিতে ভুগলেন, সেই ভোগান্তিতে শেষ দিন পর্যন্ত ভুগে যাচ্ছেন। একবার নিজে ভুগেছেন, আবার তিনার ওই ভোগান্তি এসেছে তার আমার জীবনে, তার মেয়ের জীবনে, তার জামাতার জীবনে, ঠিক আছে। তো এইভাবে এই যে ফিউটিলিটি যখন থাকে কোনো কিছু, তখন এইভাবে প্রবলেমগুলো ক্রিয়েট হতে থাকে। তো তারপরে কি হলো, তারপরে তো ডাক্তার সাহেব দ্বিতীয়বার তো আর বাঁচাতে পারলো না, কারণ দ্বিতীয়বার সে নিজেই হচ্ছে দায়ী তার জামাইকে ধরার জন্য। এটা যদিও 1767 সালে চিঠিটা লিখেছিল, আর দীর্ঘ 25 ইয়ার্স লেটার এই চিঠিটাকে গলত ইস্তেমাল করে ম্যাডাম ডিফার্জ এর উপরে প্রতিশোধটা নিচ্ছে। যখন চার্লস ডার্নেকে ফাঁসি দেওয়া হয়ে গেল, যে গিলোটিনে তাকে হত্যা করা হবে, তখন কিন্তু সিডনি কার্টন চলে আসলো সেলফলেস লাভ এই জিনিসটা কি সেটা দেখানোর জন্য। তো সিডনি কার্টন দেখছে যে আমার লাইফটা তো, আমি তো কোনো জায়গায় আমার সেটেলমেন্ট নাই, আমি যদি আসলে মারা যাই সেক্ষেত্রে কি হবে, যে আমার লাইফে শুধু আমি একাই যাব। আর যেহেতু আমাদের চেহারা দুজনের একই রকম, আমি যদি চার্লসকে বাঁচিয়ে যাই তাহলে তার মেয়েটা বাবা পাবে, লুসি তাকে ভালোবাসে, তার স্বামীকে সে পাবে। এই জন্য সিডনি কার্টন কি করলো, চার্লস ডার্নের জায়গাটা স্থলাভিষিক্ত হলো এবং নিজে স্বেচ্ছায় সদিচ্ছায় সে কিন্তু গিলোটিনে চড়ে পড়লো এবং তার কিন্তু মৃত্যু হলো। আর মৃত্যুর পূর্বে তার যে নভেলটার যে সমাপ্তি দেখানো হয়েছে সেটা হচ্ছে সে একটা লং সেন্টেন্স বলেছিল, সেই সেন্টেন্সের মাধ্যমে কিন্তু এই নভেলটার বেসিক্যালি সমাপ্তি বলতে পারো তুমি, সমাপ্তিটা হয়েছে। সেই সেন্টেন্সটা হলো, ইট ইজ এ ফার ফার বেটার থিং দ্যাট আই ডু than I have ever done. It is a far better rest that I go to than I have ever known. এটাই হচ্ছে তার সেন্টেন্স। তো আশা করি এই প্রশ্নটা তোমাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। তো আজকের লেকচারটা এই পর্যন্তই। হ্যাভ এ গুড ডে।